তোমরা আমাদের পায়ের জুতো ছাড়া আর কিছুই নও। এই একটি কথায় বিজয়ের জীবনকে যন্ত্রণায় ভরে দিয়েছিল। কিন্তু জয়পুরের শিল্পপতি রাজেন্দ্র সিং রাঠোরের প্রাসাদে সেদিন রাতে যা ঘটল তা ছিল কল্পনার বাইরে। নিজের জীবন বাজি রেখে বিজয় কি পারল তার চরম শত্রুকে বাঁচাতে? এক অহংকারী মেয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার এই অবিশ্বাস্য সত্য ঘটনাটি শুনুন। বন্ধুরা, এই গল্পটা সত্যি ঘটনাভিত্তিক, রাজস্থানের জয়পুর শহরের, যেখানে শহরের উপকণ্ঠে একটা বিশাল এবং অসাধারণ প্রাসাদ নির্মিত ছিল, যার নাম ছিল রাজবংশী প্রাসাদ। এই প্রাসাদের মালিক ছিল রাজেন্দ্র সিং রাঠোর, জয়পুরের প্রভাবশালী শিল্পপতি। শহর জুড়ে তার অসংখ্য কারখানা ছিল এবং তার নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হতো। কিন্তু এই গল্পের প্রধান চরিত্র রাজেন্দ্র সিং নন, বরং তার একমাত্র কন্যা প্রিয়া রাঠোর। প্রিয়া শৈশব থেকেই এই বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যে লালিত পালিত হয়েছিল। ব্যয়বহুল বিদ্যালয়, বিদেশি শিক্ষা, ব্র্যান্ডেড পোশাক এবং প্রতিটি জিনিস তার আঙুলের ইশারায় উপস্থিত থাকত। কিন্তু এত কিছু প্রাপ্তির পরও তার চরিত্রে একটা ত্রুটি ছিল, এবং সেই ত্রুটি ছিল অহংকার। প্রিয়াকে অর্থ এবং নিজের সামাজিক মর্যাদার প্রতি এতটা অহংকার ছিল যে প্রাসাদে কর্মরত চাকরদের তার কাছে মানুষ বলে মনে হতো না। সে প্রায়ই তুচ্ছ বিষয়ে চাকরদের তিরস্কার করত, অপমানিত করত এবং তাদের নিজের থেকে অনেক নিচু মনে করত। রাজবংশী প্রাসাদে প্রায় ২০ জন লোক কাজ করত। কেউ বাগিচা সামলাত, কেউ রান্নাঘরে কাজ করত, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা করত। এদের মধ্যে একজন ছিল বিজয়। বিজয় প্রায় ২৫ বছরের সরু পাতলা কিন্তু পরিশ্রমী যুবক ছিল। তার বাড়ি জয়পুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী একটা ছোট্ট গ্রামে ছিল। কয়েক বছর পূর্বে তার পিতার মৃত্যু হয়েছিল। বাড়িতে শুধু তার বৃদ্ধা এবং রোগাক্রান্ত মা ছিল। বাড়ির অবস্থা এতটা দুর্বিপাকে ছিল যে বিজয়কে পড়াশোনা ছেড়ে কাজ করতে হয়েছিল। অনেক ঘুরে ফিরে অবশেষে তাকে রাজবংশী প্রাসাদে চাকরি মিলেছিল। তার দায়িত্ব ছিল প্রাসাদের বাইরের অংশের পরিষ্কার এবং বাগিচার যত্ন নেওয়া। বিজয় অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল। সে কম কথা বলত, কিন্তু প্রত্যেক কাজ সম্পূর্ণ সততার সাথে সম্পাদন করত। প্রাসাদের অন্যান্য চাকররাও তাকে পছন্দ করত, কারণ সে কারোর সাথে উচ্চস্বরে কথা বলত না। কিন্তু একজন ব্যক্তি ছিল যাকে বিজয় একেবারে পছন্দ করত না, এবং সে ছিল প্রিয়া রাঠোর। প্রিয়াকে বিজয়ের সরল সাদা স্বভাবও পছন্দ হতো না। সে প্রায়শই অকারণে তাকে তিরস্কার করত। এক সকালের ঘটনা। প্রাসাদের বাগিচায় হালকা রোদ ছড়িয়ে পড়েছিল। বিজয় গাছপালাকে জল দিচ্ছিল। তখন প্রিয়া সেখানে এসে পড়ল। তার হাতে ব্যয়বহুল কফি মগ ছিল এবং মুখে সেই অহংকারপূর্ণ হাসি। সে চারপাশে দৃষ্টি ঘোরাল এবং অকস্মাৎ উচ্চস্বরে বলল, "এটা কি অবস্থা করে রেখেছ বাগিচার?" বিজয় তাৎক্ষণিক সোজা হয়ে দাঁড়াল। "ম্যাডাম, এখন জল দিচ্ছি, অল্পক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে।" প্রিয়া তিরস্কারপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। "তোমাদের থেকে একটা কাজও সঠিকভাবে হয় না।" বিজয় নীরব রইল। প্রিয়া ধীরে ধীরে তার নিকটবর্তী হয়ে বলল, "শোনো বিজয়, তোমরা এখানে কাজ করার জন্য আছো, অনুগ্রহ করার জন্য নয়।" বিজয় মাথা নত করল, কিন্তু প্রিয়া সেখানে থামল না। সে হালকা হাসির সাথে বলল, "সত্যি বলো তো, তোমরা যেমন লোক আমাদের পায়ের জুতো থেকে বেশি কিছু নও।" এই কথা শুনে কাছে দাঁড়ানো দুজন চাকরও অস্বস্তি বোধ করল, কিন্তু বিজয় কিছু বলল না। সে শুধু এতটুকু বলল, "ম্যাডাম, আমি নিজের কাজ সম্পূর্ণ চেষ্টা করে করি।" প্রিয়া তিরস্কারপূর্ণভাবে কাঁধ উঁচু করল এবং ভিতরে চলে গেল। বিজয় কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার মুখে দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং আবার কাজে লেগে গেল। সে জানত যে যদি সে চাকরি ছেড়ে দেয় তাহলে তার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাবে, তাই সে প্রত্যেক অপমান সহ্য করে চুপ করে থাকত। দিন কেটে যেত, প্রাসাদের জীবন সেভাবেই চলত। কিন্তু একদিন হঠাৎ রাজবংশী প্রাসাদে খুব বড় প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো প্রাসাদকে সাজানো হচ্ছিল, বড় বড় লাইট লাগানো হচ্ছিল এবং বাইরে দামি গাড়ির জন্য জায়গা তৈরি করা হচ্ছিল। আসলে দুদিন পর প্রাসাদে একটা খুব বড় ব্যবসা সমারোহ হতে চলেছিল। জয়পুরের বড় উদ্যোগপতি এবং অনেক নামী লোক সেখানে আসতে চলেছিল। রাজেন্দ্র সিং চাইত যে সবকিছু একদম পারফেক্ট হোক, তাই পুরো প্রাসাদে কাজের গতি দ্রুত হয়ে গেল। প্রত্যেক চাকরকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হলো। বিজয়কে বাগিচা এবং বাইরের অংশকে পুরোপুরি পরিষ্কার এবং সাজানোর কাজ মিলল। সেই সকাল থেকে রাত পর্যন্ত অবিরত পরিশ্রম করছিল। কিন্তু সমারোহের একদিন আগে একটা ছোট ভুল হয়ে গেল। সন্ধ্যার সময় বিজয় ফুলের সাজসজ্জা করছিল। তখন হঠাৎ একটা সাজানোর পাত্র তার হাত থেকে ছুটে নিচে পড়ে গেল এবং ভেঙে গেল। আওয়াজ শুনে প্রিয়া তুরন্ত সেখানে এসে গেল। যেই সে ভাঙা পাত্র দেখল, তার মুখ রাগে লাল হয়ে গেল। "বিজয়,
তার জোরে আওয়াজ পুরো বাগিচায় গঞ্জে উঠল। বিজয় ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, ভুল করে পড়ে গেল। কিন্তু প্রিয়ার রাগ এখন বেড়ে গিয়েছিল। সে জোরে বলল, তোমাকে কি জানা আছে এই পাত্রটা কত দামের ছিল? বিজয় চুপ করে রইল। তখন প্রিয়া সবার সামনে উঁচু আওয়াজে বলল, তোমরা যেমন গরিব লোক, আমাদের জিনিসের দাম কি বুঝবে? তোমরা তো শুধু পায়ের জুতো। তার আওয়াজ এত জোরে ছিল যে কাছে দাঁড়ানো সব চাকর শুনছিল। বিজয়ের মুখ নিচু হয়ে গেল। সেই মুহূর্তে তাকে এমন লাগল যেন তার হৃদয়ে কেউ ভারী পাথর রেখে দিয়েছে। কিন্তু সে তবু শান্ত দাঁড়িয়ে রইল। প্রিয়ার আগে বলল, আজকের পর যদি তোমার থেকে কোনো ভুল হয়নি তো আমি তোমাকে এই মুহূর্তে প্রাসাদ থেকে বার করে দেব। এটা বলে সে দ্রুত পায়ে ভিতরে চলে গেল। বিজয় কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল এবং তারপর ধীরে ভাঙা পাত্রের টুকরো তুলতে লাগল। তাকে একদম আন্দাজ ছিল না যে কয়েক ঘণ্টা পর এই রাজবংশী প্রাসাদে এমন ঘটনা ঘটতে চলেছে যা সবার জীবন চিরকালের জন্য বদলে দেবে। পরের দিন সকাল থেকেই রাজবংশী প্রাসাদে আলাদা হট্টগোল ছিল। আজ সন্ধ্যায় বড় ব্যবসা সমারোহ হতে চলেছে। জয়পুরের অনেক বড় উদ্যোগপতি, নেতা এবং নামী লোক প্রাসাদে আসতে চলেছে। তাই চারদিকে দৌড়াদৌড়ি লেগে গিয়েছে। কেউ সাজসজ্জা দেখছিল, কেউ গাড়ির ব্যবস্থায় লেগেছিল, তো কেউ অতিথিদের তালিকা চেক করছিল। পুরো প্রাসাদকে রঙিন লাইট এবং তাজা ফুল দিয়ে সাজানো হচ্ছিল। বিজয় সকাল থেকেই বাগিচায় কাজ করছিল। গত সন্ধ্যার ঘটনা তার মনে বারবার আসছিল, কিন্তু সে নিজের মুখে কোনো ভাব আসতে দেয়নি। সে জানত যে যদি সে কাজে একটুকু ঢিল দেখায় তো প্রিয়াকে তাকে অপমান করার আরেকটা সুযোগ মিলে যাবে। তাই সে অবিরত পরিশ্রম করছিল। বাগিচার প্রত্যেক কিয়ারিকে ঠিক করছিল, ভাঙা পাত্রের জায়গায় নতুন পাত্র রাখছিল এবং রাস্তাগুলো পরিষ্কার করছিল। দুপুর পর্যন্ত প্রাসাদের পুরো পরিবেশ বদলে গিয়েছিল। চারদিকে চকচকে লাইট এবং দামি সাজানোর জিনিস লাগানো হয়ে গিয়েছিল। বড় বড় ঝাড়বাতি পরিষ্কার করা হচ্ছিল। রান্নাঘরে অনেক ধরনের ব্যঞ্জন তৈরি হচ্ছিল, যাদের গন্ধ পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ছিল। এই মধ্যে প্রিয়াও প্রস্তুতির জায়গা নেওয়ার জন্য বাইরে এলো। সে দামি ড্রেস পরেছিল এবং তার মুখে সেই পুরনো অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে এক একটা জিনিসকে গভীরভাবে দেখছিল। যেখানে সে একটুকু খামতি দেখত, সে তুরন্ত কোনো না কোনো চাকরকে ডেকে দিত। যখন সে বাগিচায় পৌঁছল তো তার নজর বিজয়ের ওপর পড়ল। বিজয় মাটিতে ঝুঁকে ফুলের শাড়ি ঠিক করছিল। প্রিয়া কিছুক্ষণ তাকে দেখতে রইল, তারপর ধীরে আওয়াজে বলল, আজ কোনো ভুল হওয়া উচিত নয়, বুঝলে? বিজয় তুরন্ত দাঁড়িয়ে গেল এবং বলল, জি ম্যাডাম, সব ঠিক থাকবে। প্রিয়া চারদিকে নজর দৌড়াল। তাকে সব কিছু ঠিক লাগছিল, কিন্তু তবু সে বলল, যদি আজ কোনো জিনিসও খারাপ হয়নি তো মনে রেখো, তোমাকে এখানে কাজ করতে দেখা যাবে না। বিজয় কিছু না বলে মাথা নিচু করল। সে জানত যে প্রিয়ার সামনে উত্তর দেওয়া বেকার। সে চুপচাপ আবার কাজে লেগে গেল। সন্ধ্যা ধীরে ধীরে কাছে আসছিল। সূর্য ডুবে যাচ্ছিল এবং প্রাসাদের লাইট জ্বলে উঠছিল। পুরো রাজবংশী প্রাসাদ আলোয় এমন চকচক করছিল যেন কোনো বড় উৎসব। কিছুক্ষণের মধ্যে দামি গাড়ি প্রাসাদের প্রধান দরজায় আসতে লাগল। এক এক করে বড় লোক ভিতরে পৌঁছতে লাগল। ভিতরে সঙ্গীত বাজছিল এবং লোকরা একে অপরের সাথে কথা বলছিল। রাজেন্দ্র সিং প্রত্যেক অতিথির স্বাগত করছিল। প্রিয়াও হাসতে হাসতে অতিথিদের সাথে মিলছিল। যারা তাকে দেখত তার প্রশংসা না করে থাকতে পারত না। এদিকে বাইরে বিজয় এবং অন্য চাকররা অবিরত কাজ করছিল। কাউকে জল দেওয়া ছিল, কাউকে গাড়ির খেয়াল রাখা ছিল, কাউকে অতিথিদের রাস্তা দেখানো ছিল। বিজয় থামা ছাড়াই এক কাজ থেকে অন্য কাজের দিকে দৌড়চ্ছিল। কাছাকাছি রাত ৯টা বাজছিল। সমারোহ তার পুরো শিখরে ছিল। তখন হঠাৎ একটা চাকর দৌড়ে বিজয়ের কাছে এলো এবং বলল, বিজয়, প্রিয়া ম্যাডাম তোমাকে তুরন্ত ভিতরে ডেকেছেন। বিজয় একটু ঘাবড়ে গেল। সে তুরন্ত ভিতরের দিকে চলল। যখন সে বড় হলে পৌঁছল তো সে দেখল যে অনেক অতিথি সেখানে দাঁড়িয়ে আছেন এবং প্রিয়া সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। যেই বিজয় কাছে পৌঁছল, প্রিয়া জোরে আওয়াজে বলল, এটা কি করেছ তুমি? বিজয় বুঝতে পারল না। সে ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, কি হয়েছে? প্রিয়া সামনে লাগানো একটা সাজানোর ঝর্ণার দিকে ইশারা করল। ঝর্ণার কাছে জল ছড়িয়ে পড়েছে এবং কিছু ফুল নিচে পড়ে গেছে। প্রিয়া রাগে বলল, তোমাকে এখানের দায়িত্ব দেওয়া হয়েছে না, তাহলে এই অবস্থা কেন? বিজয় শান্ত আওয়াজে বলল, ম্যাডাম, আমি এখন বাইরে গাড়ির কাছে ছিলাম, হয়তো কারো থেকে। কিন্তু প্রিয়া তার কথা শেষ হবার আগেই তাকে থামিয়ে দিল। বস, বাহানা বানিও না। তার আওয়াজ এত জোরে ছিল যে চারপাশে দাঁড়ানো অনেক অতিথি তাদের দিকে তাকাতে লাগল। প্রিয়া সবার সামনে বলল,
তোমরা যেমন লোককে সুযোগ দেওয়া হয় এবং তোমরা তার সুবিধা নাও। কাজ করা আসে না, কিন্তু এখানে চাকরি চাই। বিজয়ের মুখ নিচু হয়ে গেল, কিন্তু প্রিয়ার রাগ এখনও শান্ত হয়নি। সে তিরস্কারের সাথে বলল, সত্যি বলো তো, তোমরা আমাদের পায়ের ধুলোও নও, পায়ের জুতো হো শুধু। সেই মুহূর্তে পুরো হলে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছড়িয়ে পড়ল। অনেক অতিথি একে অপরের মুখ দেখতে লাগল। বিজয়ের জন্য সেই মুহূর্ত খুব ভারী ছিল। তার হৃদয়ে যেন কেউ ছুরি ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তবু সে কিছু বলল না। সে শুধু ধীরে এতটুকু বলল, মাফ করুন ম্যাডাম, আমি এখন সব ঠিক করে দিচ্ছি। এটা বলে সে তুরন্ত ঝুঁকে গেল এবং ঝর্ণার কাছে পড়া ফুল তুলতে লাগল। প্রিয়া অহংকারের সাথে গলা ঘুরালো এবং অন্য দিকে চলে গেল। কিছু অতিথিদের এটা সব ভালো লাগেনি, কিন্তু কেউ কিছু বলল না। বিজয় চুপচাপ সব ঠিক করল এবং তারপর আবার বাইরে চলে গেল। রাত ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। সমারোহ এখনও চলছিল। সঙ্গীতের আওয়াজ প্রাসাদের বাইরে পর্যন্ত আসছিল। কাছাকাছি মধ্যরাতের কাছে অতিথিরা ধীরে ধীরে যেতে লাগল। প্রাসাদে হট্টগোল একটু কম হয়ে গেল। বিজয় বাগিচায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আজকের দিন তার জন্য খুব কঠিন ছিল। সে ভাবছিল যে মানুষের দারিদ্র্য কি সত্যি তাকে এত ছোট করে দেয়, কিন্তু সে তুরন্ত নিজের মন থেকে এই প্রশ্ন সরিয়ে দিল। তাকে মনে পড়ল যে তার মা বাড়িতে তার অপেক্ষা করছে। এই মধ্যে হঠাৎ প্রাসাদের পিছনের অংশ থেকে হালকা অদ্ভুত গন্ধ আসতে লাগল। বিজয় নাক সিটকে সেই দিকে তাকাল। কয়েক সেকেন্ড পর তাকে সেখান থেকে হালকা ধোঁয়া উঠতে দেখা গেল। বিজয়ের হৃদয় একদম দ্রুত ধড়কতে লাগল। সে তুরন্ত সেই দিকে দৌড়াল এবং যেই সে প্রাসাদের পিছনের অংশের কাছে পৌঁছল, সে দেখল যে সেখানে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে। কয়েক মুহূর্তে বিজয় বুঝে গেল যে এটা কোনো ছোট আগুন নয়। প্রাসাদের পুরনো অংশে কাঠের অনেক জিনিস রাখা ছিল এবং সেখান থেকেই আগুন জ্বলে উঠেছে। আগুনের লেলিহান শিখা দেয়ালে ধাক্কা খেয়ে উপরে উঠছে এবং কালো ধোঁয়ার গুচ্ছ আকাশের দিকে যাচ্ছে। বিজয়ের হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। সে তুরন্ত জোরে চেঁচিয়ে বলল, আগুন, আগুন লেগেছে। তার আওয়াজ শুনে কাছে কাজ করা ২-৩ জন চাকরও দৌড়ে সেখানে এসে গেল। যেই তারা আগুন দেখল, তাদের মুখে ঘাবড়াহট স্পষ্ট দেখা যেতে লাগল। কয়েক সেকেন্ডে পুরো প্রাসাদে খবর ছড়িয়ে পড়ল যে পিছনের অংশে আগুন লেগেছে। ভিতরে থাকা লোকরাও বাইরের দিকে দৌড়াতে লাগল। যে অতিথিরা এখনও প্রাসাদে ছিল তারাও তাড়াতাড়ি বাইরে বেরোতে লাগল। চারদিকে হট্টগোল লেগে গেল। কাউকে বোঝা যাচ্ছে না যে কি করা যায়। রাজেন্দ্র সিংও দ্রুত বাইরে এলো। তারা যেই আগুনের লেলিহান শিখা দেখল, তাদের মুখের রং উড়ে গেল। তারা তুরন্ত কর্মচারীদের জল আনতে এবং ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য বলল, কিন্তু আগুন দ্রুত বাড়তে থাকল। প্রাসাদের সেই অংশ পুরনো ছিল এবং সেখানে কাঠের ফার্নিচার এবং সাজানোর জিনিস ভর্তি ছিল, তাই আগুন কয়েক মিনিটে আরও ভয়ানক হয়ে গেল। এই মধ্যে হঠাৎ কেউ ঘাবড়ানো আওয়াজে বলল, প্রিয়া ম্যাডাম ভিতরে আছেন। এটা শুনতেই সেখানে দাঁড়ানো সব লোক একদম স্তব্ধ হয়ে গেল। আসলে কিছুক্ষণ আগে প্রিয়া ফোনে কথা বলতে বলতে প্রাসাদের পিছনের অংশের দিকে চলে গিয়েছিল। কাউকে অন্দাজি ছিল না যে সে এখনও সেখানে আছে। রাজেন্দ্র সিংয়ের চোখে ভয় স্পষ্ট দেখা যেতে লাগল। তারা ঘাবড়ে বলল, কেউ ভিতরে যাও, আমার মেয়েকে বাইরে বার করো। কিন্তু আগুন এত ভয়ানক হয়ে গিয়েছিল যে কেউ ভিতরে যাওয়ার সাহস করতে পারছিল না। ধোঁয়া এত বেশি ছিল যে ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। লোকরা দূরে দাঁড়িয়ে শুধু লেলিহান শিখা বাড়তে দেখছিল। কারো মুখে ভয় ছিল, কারো মুখে অসহায়তা। বিজয়ও সেখানে দাঁড়িয়েছিল। তার সামনে সেই জায়গা জ্বলছিল যেখানে প্রিয়া আটকে পড়েছে। কিছু মুহূর্তের জন্য তার মনও ভয় পেয়ে গেল। আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছিল যে কাছে দাঁড়িয়ে থাকাও কঠিন হচ্ছিল। কিন্তু পরের মুহূর্তে তার মনে একটাই চিন্তা এলো, যদি এখন কেউ ভিতরে না যায় তো প্রিয়া জীবিত বাইরে আসতে পারবে না। সে কিছু না ভেবে নিজের শার্ট খুলে নিল এবং তাকে জলে ভিজিয়ে নিল। কাছে দাঁড়ানো চাকররা অবাক হয়ে তাকে দেখছিল। একটা চাকর ঘাবড়ে বলল, বিজয় যেও না, ভিতরে খুব বিপজ্জনক। কিন্তু বিজয় তার কথা শোনেনি। সে শুধু এতটুকু বলল, যদি এখন কেউ না যায় তো ম্যাডাম বাঁচবে না। এটা বলে সে দ্রুত আগুনের দিকে এগিয়ে গেল। লেলিহান শিখার গরম এত দ্রুত ছিল যে তার মুখে ঘাম আসতে লাগল। কিন্তু সে সাহস ছাড়েনি এবং ধোঁয়ায় ভরা সেই অংশের ভিতরে ঢুকে গেল। ভিতরের দৃশ্য ভয় পাওয়ানো ছিল। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় আগুন জ্বলছে। শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল। বিজয় নিজের ভেজা শার্টকে নাক এবং মুখে রেখে দিল এবং দ্রুত ভিতরে এগুতে লাগল। সে জোরে চেঁচাল, ম্যাডাম, প্রিয়া ম্যাডাম। কিন্তু ধোঁয়ার কারণে তার আওয়াজও দুর্বল লাগছিল। কিছু পা এগোনোর পর হঠাৎ তাকে কাশির আওয়াজ শোনা গেল। বিজয় তুরন্ত সেই দিকে দৌড়াল এবং তারপর সে দেখল প্রিয়া মাটির কাছে বসে আছে। ধোয়ার কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং সে উঠতেও পারছে না।
যেই প্রিয়া বিজয়কে দেখল তার চোখে অবাক ভাব ছড়িয়ে পড়ল। বিজয় এক মুহূর্তও না হারিয়ে তার হাত ধরল এবং বলল, ম্যাডাম তাড়াতাড়ি চলুন এখান থেকে। কিন্তু প্রিয়া দাঁড়াতেও পারছে না। বিজয় তুরন্ত তাকে সাহায্য দিল এবং কোনোভাবে তাকে তুলল। আগুন এখন আরও ছড়িয়ে পড়েছে। কাঠের ছাদের কিছু অংশ জ্বলে নিচে পড়তে লাগল। বিজয় বুঝে গেল যে এখন এক এক সেকেন্ড মূল্যবান। সে পুরো শক্তি লাগিয়ে প্রিয়াকে নিজের কাঁধের সাহায্য দিল এবং দ্রুত বাইরের দিকে এগোতে লাগল। ধোঁয়া অবিরত বাড়তে থাকল এবং তার চোখে জ্বালা হচ্ছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু সে থামল না। অবশেষে কয়েক সেকেন্ড পর সে আগুনের অংশ থেকে বাইরে বেরিয়ে এলো। যেই লোকরা তাদের বাইরে আসতে দেখল, সবার চোখ অবাক হয়ে ফুলে গেল। রাজেন্দ্র সিং দৌড়ে নিজের মেয়ের কাছে পৌঁছল। প্রিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। সেই সময় বিজয়ও মাটিতে বসে পড়ল। তার হাত এবং মুখ পুড়ে গিয়েছে এবং তার শ্বাস দ্রুত চলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছে গিয়েছে এবং আগুন নেভানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সও এসে গেল। ডাক্তাররা তুরন্ত প্রিয়াকে স্ট্রেচারে শুইয়ে চিকিৎসা শুরু করল। বিজয় সেখানে মাটিতে বসেছিল। তার শরীরে এখন শক্তি বাকি ছিল না। কিছু চাকর তাকেও সামলে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যেতে লাগল। তাকে একদম আন্দাজ ছিল না যে কিছুক্ষণ পর যখন প্রিয়াকে জ্ঞান ফিরবে, তো সে প্রথমবার নিজের সামনে দাঁড়ানো সেই মানুষের আসল দাম বুঝবে, যাকে সে সবসময় পায়ের জুতো মনে করত। যাই হোক বন্ধুরা, অ্যাম্বুলেন্স দ্রুত জয়পুরের বড় হাসপাতালের দিকে এগোচ্ছে। ভিতরে ডাক্তাররা প্রিয়ার অবস্থা দেখছিল। ধোয়ার কারণে তার শ্বাস দুর্বল হয়ে গিয়েছে এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অন্যদিকে বিজয়ও সেই অ্যাম্বুলেন্সে ছিল। তার হাত এবং কাঁধ খারাপভাবে পুড়ে গিয়েছে। শরীরে ব্যথা ছিল, কিন্তু তার মুখে চিন্তা অন্য কথার ছিল। সে বারবার এটাই জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম ঠিক আছে কিনা। হাসপাতালে পৌঁছতেই দুজনকে তুরন্ত আলাদা আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করল। কিছুক্ষণ পর রাজেন্দ্র সিংও হাসপাতালে পৌঁছল। তাদের মুখে ভয় এবং চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। একটা বাবার মতো তাদের হৃদয় ঘাবড়ে গিয়েছিল। তারা বারবার ডাক্তারদের থেকে নিজের মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। কাছাকাছি 1 ঘন্টা পর ডাক্তার বাইরে এলো এবং তারা জানালো যে প্রিয়া এখন বিপদ থেকে বাইরে। ধোয়ার কারণে তার অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু এখন সব ঠিক। এটা শুনতেই রাজেন্দ্র সিং স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু সেই সময় ডাক্তার এটাও জানালো যে ছেলেটা আগুনে ঢুকে প্রিয়াকে বাঁচিয়েছে সে নিজে বেশ আহত হয়ে গিয়েছে। এটা শুনতেই রাজেন্দ্র সিং তুরন্ত বিজয়ের ঘরের দিকে গেল। ঘরে বিজয় বিছানায় শুয়েছিল। তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং মুখও হালকা পুড়ে গিয়েছে, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না। রাজেন্দ্র সিং ধীরে ধীরে তার কাছে এলো এবং কিছুক্ষণ তাকে দেখতে রইল। তারপর তারা ভাবপূর্ণ আওয়াজে বলল, বেটা, আজ যদি তুমি সাহস না দেখাতো তো হয়তো আমি নিজের মেয়েকে চিরকালের জন্য হারিয়ে ফেলতাম। বিজয় ধীরে বলল, স্যার, আমি শুধু সেটা করেছি যা সেই সময় দরকার ছিল। রাজেন্দ্র সিংয়ের চোখে অশ্রু এসে গেল। তারা বিজয়ের হাত ধরে বলল, তুমি আজ শুধু আমার মেয়ের জীবন বাঁচাওনি, তুমি একটা বাবার হৃদয় ভাঙা থেকে বাঁচিয়েছ। ওদিকে কিছুক্ষণ পর প্রিয়াকেও জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ খুলল। তাকে অস্পষ্ট অস্পষ্ট মনে পড়তে লাগল যে আগুন লেগেছে, ধোঁয়া ছিল এবং তারপর কেউ তাকে বাইরে নিয়ে যাচ্ছে। সে দুর্বল আওয়াজে জিজ্ঞাসা করল, পাপা, আমাকে বাইরে কে নিয়ে এসেছে? রাজেন্দ্র সিং তার চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, যাকে তুমি সবসময় ছোট মনে করতে, সেই বিজয়ই এটা। শুনতেই প্রিয়া একদম চুপ হয়ে গেল। তার হৃদয় যেন কিছু ভেঙে গেল। তাকে হঠাৎ মনে পড়তে লাগল যে সে কতবার বিজয়কে সবার সামনে অপমান করেছে, তাকে পায়ের জুতো বলেছে। তার চোখে অশ্রু ভরে এলো। কিছুক্ষণ পর সে বলল যে সে বিজয়ের সাথে দেখা করতে চায়। ডাক্তারদের অনুমতি মিললে প্রিয়া হুইলচেয়ারে বসে বিজয়ের ঘরে পৌঁছল। ঘরে হালকা শান্তি ছিল। বিজয় বিছানায় শুয়েছিল। যেই সে প্রিয়াকে দেখল, সে উঠার চেষ্টা করতে লাগল, কিন্তু ব্যথার কারণে থেমে গেল। প্রিয়া ধীরে ধীরে তার কাছে এলো। তার মুখে এখন অহংকারের চিহ্ন নেই, শুধু অনুতাপ ছিল। কিছুক্ষণ সে কিছু বলতে পারল না। তারপর তার চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং সে ধীরে আওয়াজে বলল, বিজয়, আমাকে মাফ করো। বিজয় একটু অবাক হয়ে গেল। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার খুব অপমান করেছি, তোমাকে ছোট মনে করেছি, কিন্তু আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ। আজ আমি বুঝলাম যে মানুষের দাম টাকায় নয়, হৃদয়ে হয়। বিজয় শান্ত স্বরে বলল, ম্যাডাম, আপনি এমন বলবেন না। মানবতা পালন করাই সবচেয়ে বড় কাজ হয়।
সেই দিনের পর প্রিয়ার স্বভাবে এমন পরিবর্তন এলো যা দেখে পুরো রাজবংশী প্রাসাদ অবাক ছিল। সে এখন প্রত্যেক কর্মচারীর সাথে সম্মানের সাথে কথা বলত। এখন তাকে বোঝা গিয়েছে যে প্রত্যেক মানুষের নিজের সম্মান থাকে। কয়েকদিন পর যখন বিজয় পুরোপুরি সুস্থ হয়ে গেল, তো রাজেন্দ্র সিং তাকে নিজের অফিসে ডাকল। তারা হাসতে হাসতে বলল, বিজয়, আজ থেকে তুমি এই প্রাসাদের চাকর নও, তুমি আমার কোম্পানিতে কাজ করবে। আমাকে এমনই সত্যবান এবং সাহসী লোকের দরকার। বিজয়ের চোখে খুশি এবং অবাক দুটোই ছিল। সেই সময় প্রিয়া হাসতে হাসতে বলল, এবং একটা কথা, এখন তুমি আমাদের জন্য শুধু কর্মচারী নও, তুমি আমাদের পরিবারের অংশ। সময় কেটে যেত। বিজয় নিজের পরিশ্রম এবং সত্যতার সাথে কোম্পানিতেও সবার হৃদয় জয় করল। প্রিয়া এখন তার সাথে সম্মানের সাথে কথা বলত। দুজনের মধ্যে ধীরে ধীরে একটা গভীর বোঝাপড়া এবং বিশ্বাস জন্ম নিল। কয়েক মাস পর রাজবংশী প্রাসাদের সেই বাগিচায়, যেখানে একসময় প্রিয়া বিজয়ের অপমান করেছে, আজ একটা নতুন দৃশ্য ছিল। সেখানে দাঁড়িয়ে রাজেন্দ্র সিং হাসতে হাসতে দুজনের হাত একে অপরের হাতে রেখে দিল। আজ সেই জায়গা সাক্ষী ছিল যে মানবতা সবসময় অহংকার থেকে বড়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কোনো মানুষের দাম তার টাকা বা অবস্থানে নয়, আসল দাম তার হৃদয় এবং তার কর্মে হয়। যে লোকরা অন্যদের ছোট মনে করে, তাদের কখনো কখনো জীবন এমন শিক্ষা দেয় যা চিরকালের জন্য চিন্তা বদলে দেয়। মানবতা এবং সম্মানই মানুষকে সত্যি বড় করে। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনি বিজয়ের জায়গায় থাকতেন এবং কেউ আপনার এত অপমান করত, তো কি আপনিও সেইভাবে নিজের জীবন বিপদে ফেলে তার সাহায্য করতেন? কমেন্টে অবশ্যই বলুন। এবং যদি আপনাকে এই গল্প হৃদয় স্পর্শ করেছে, তো ভিডিওকে লাইক অবশ্যই করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এমনই সত্যি এবং ভাবপূর্ণ গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। পরের গল্পে মিলব, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।